গুড মর্নিং এভরিওয়ান। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার আগের ব্লগে আপনারা দেখেছিলেন আমি একটি ইটালির গ্রামে এসেছিলাম। ঘুম থেকে ওঠার পরে আপনাদের সঙ্গে নিয়ে আমি বারান্দাতে এসে গেছি ওই আল্পস পর্বতমালা আর ওই সকালবেলার প্রকৃতির রূপটা দেখতে। এখন সকাল 7:15 মতো বাজে আর আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি স্টেশনের দিকে যাওয়ার জন্য, ওখানে বার্লিনা এক্সপ্রেস ধরার জন্য। খুব সকালবেলা এই সুন্দর গ্রাম থেকে বেরিয়ে গেলাম আরও একটি নতুন সুন্দর দেশে যাওয়ার জন্য। সকালবেলা এই প্রকৃতি দৃশ্য দেখতে দেখতে হাঁটতে বেশ ভালো লাগছিল। এসে গেছি তিরানা স্টেশনে আর ওই যে দূর থেকে লাল রঙের দেখা যাচ্ছে বার্লিনা এক্সপ্রেস। আমাদের ট্রেনের টাইমিং ছিল 7:45, তো আমরা ঠিক টাইমে পৌঁছে গিয়ে ট্রেনের মধ্যে বসে গেছি আর আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে। ক্রিপ সকালবেলা একটু কান্নাকাটি করছিল ওঠার জন্য, তারপর একদম ঠিক হয়ে গেছে। আমি বিশেষ করে এই ট্রেনটিতে চড়ার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম। তো ফাইনালি আমি এই ট্রেনের মধ্যে, আর আমি কেন যে এক্সাইটেড ছিলাম সেটা আমার সঙ্গে জার্নি করলেই আপনারা বুঝতে পারবেন। আর এই ট্রেনটি ইটালির বর্ডার ক্রস করে সুইজারল্যান্ডের সেন্ট মরিস যাচ্ছে। ট্রেনটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2253 মিটার উঁচু পাহাড়ের মধ্য দিয়ে যায়। আর এই যে সেতুগুলি দেখতে পাচ্ছেন, এই সেতুর নিচে দিয়ে ওপর দিয়ে রেল লাইন তৈরি করা রয়েছে। আর এরকম প্রায় 50টি সেতুর ওপর দিয়ে নিচ দিয়ে গোল করে ঘুরে এটি যায়। কোনো কোনো সেতুর সঙ্গে আবার টানেলও রয়েছে আর প্রায় 12টি টানেলের মধ্যে দিয়ে যায়। সেতুগুলি খুবই সুন্দর আর ইউনিক দেখতে হয়। বিখ্যাত ট্রেন চড়ার মূল উদ্দেশ্য হলো এই ট্রেনটি যেই রুট দিয়ে যায় সেই রুট একটি শ্বাসরুদ্ধকর প্যানোরামিক ভিউ দেয়। আর ওই যে দেখা যাচ্ছে পাহাড়ের ওপর থেকে ঝর্ণা বয়ে চলেছে। পাহাড়, নদী, ঝর্ণা সব মিলিয়ে এক অপরূপ সৌন্দর্য প্রদান করে। এই বার্লিনার রেড ট্রেনটি দুই দেশের দুটি রাজ্যের মধ্যে দিয়ে যায়। ইটালির তিরানো থেকে ছাড়ে আর সুইজারল্যান্ডের সেন্ট মরিস পর্যন্ত যায়। আর এটি ইটালির লাস্ট বর্ডার। তিরানো থেকে প্রায় 2 কিলোমিটার অতিক্রম করার পরেই সুইজারল্যান্ডের বর্ডার এসে যায়। এই ট্রেনটি এখান থেকে 2.5 ঘন্টার মধ্যে সেন্ট মরিস পৌঁছে যায় আর 20টি স্টপ রয়েছে। যে স্টপটি দিয়েছিল সেটি হলো সুইজারল্যান্ডের মিরালাগো স্টপ। বার্লিনা এক্সপ্রেসে যাওয়ার পথেই অত্যন্ত শান্তিপূর্ণ গ্রামাঞ্চলের এই লেকটির নাম হলো লাগো দি পোস্চাইভো। আর এই লেকটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1000 মিটার উপরে অবস্থিত। এই লেকটির এক প্রান্তে ছোট ছোট ঘর আর অত্যাশ্চর্য এই পর্বতমালা দ্বারা বেষ্টিত। আর এই অসাধারণ মনোরম দৃশ্য লেকের পাশ দিয়ে যাওয়া সবাইয়ের চোখ আর মনকে শান্ত করে দেয়। অপূর্ব, তাই না? বার্লিনা এক্সপ্রেস থেকে প্রথম দেখা এই দৃশ্যটি অবিশ্বাস্য। এর চেয়ে সুন্দর জিনিস আমার কাছে কল্পনা করা কঠিন। পুরো আয়নার মতো স্বচ্ছ। আর ওখান থেকে বয়ে চলেছে পোস্চিভিয়া নদী। আর এই নদীর পাড়ে রয়েছে সুন্দর ছোট্ট একটি গ্রাম। এটি ভ্যাল পোস্চিভিয়ার প্রধান টাউন। গ্রামটি ট্রেন থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল আর দেখেই মনে হচ্ছিল এর পেছনে কিছু ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এই স্টপে অনেক মানুষই নেমেছিলেন আর ওই লেকের চারিপাশে ওয়াকিং ট্রেল ধরে হাঁটার জন্য আর এই সৌন্দর্য উপভোগ করার জন্য। আর এখানটিতে ট্রেনটা থেমেছে বলে দেখতে পেলাম এই গ্রামের কাছেই এই ঘোড়ার আস্তাবল। আর বার্লিনা এক্সপ্রেস ওই উপত্যকা থেকে শুরু করে প্রায় 60 কিলোমিটারের একটি যাত্রা কভার করে। আর এই যাত্রাপথে যেতে যেসব স্টপগুলি রয়েছে সেগুলির বেশিরভাগই হলো ফেমাস স্টপ। বেশিরভাগই সৌন্দর্য উপভোগ আর ট্রেকিং করার জন্য। আপনি যদি হাঁটতে ভালোবাসেন আর পথে থামার পরিকল্পনা যদি থাকে তাহলে সবথেকে ভালো সিজন হচ্ছে এই মে থেকে অক্টোবর পর্যন্ত। তবে শীতের সময় এর আকর্ষণ একদমই আলাদা। তখন ওই লেকগুলি জমে যায় আর পুরো সাদা রঙের ল্যান্ডস্কেপে আবদ্ধ হয়। আর দেখুন আমরা কিন্তু অনেকটাই উপরে এসে গেছি এবার। এই ট্রেনটি দেখতে লাল রঙের বলে এই সবুজের সঙ্গে কিংবা সাদার সঙ্গে বেশি করে ফুটে উঠেছে। দেখুন ওপরে উঠতে কিন্তু স্নোফল শুরু হয়ে গেছিল। এখান দিয়ে ট্রেনটা একরকম আস্তে আস্তেই যাচ্ছিল বলে স্নোফলটা আরও বেশি করে দেখা যাচ্ছিল। আর
আর চারদিকে ওই অ্যালপাইন গাছে ভর্তি। যতই পাহাড়ের ওপর দিকে যাচ্ছি ওই তুষার ঝড়ের পরিমাণটা আরও বাড়ছে। আর ধীরে ধীরে দেখতে পাচ্ছি ওই গাছগুলো একরকম প্রায় সাদা রঙেরই হয়ে আসছে। এই ট্রেনটি তার যাত্রাপথে অনেক রকম সুন্দর সুন্দর ভিউই প্রদান করে। যেমন সবুজ পাহাড় দেখতে পাওয়া যায়, নীল লেকও দেখতে পাওয়া যায়, আবার ফ্রোজেন লেকও দেখতে পাওয়া যায়, আবার সাদা চাদর মোড়া পাহাড়ও দেখতে পাওয়া যায়। আর তার মধ্যে বয়ে চলে যায় এই লাল রঙের কিউট ট্রেনটি। আর এখান থেকে এই বরফের মধ্যে আরেকটি সেতুও দেখা যাচ্ছে। আর এই যে স্টেশনটি দেখছেন, এই স্টেশনটির নাম হলো সুইজারল্যান্ডের একটি বিখ্যাত স্টেশন। এর নাম হলো আলফগুম। এটি সব স্টপগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্টপ। এখানে অনেক মানুষ নামেন। আর ট্রেনটি আসলে এখানে 10 থেকে 15 মিনিট দাঁড়ায়। আর এই এক্সপ্রেস থেকে এর হাইয়েস্ট পয়েন্ট দেখা যায়। এখানটা দেখুন একদম ক্রিস্টাল ডিজাইনের মতো হয়ে গেছে। বাইরের দৃশ্যটা তো দেখবই, তার আগে দেখে নিই ভেতরটা কেমন ট্রেনের। এই যে জানালাগুলো খোলা যায় যাতে অন্যদেরকে ঠান্ডা না লাগে, সেই জন্য আমি একদম গেটের কাছে যে জানালাটি রয়েছে সেই জানালাটিতে এসেছিলাম। আর এই ট্রেনটির ভেতরে খুব বড় বড় জানালা রয়েছে যেগুলি অর্ধেক পর্যন্ত খোলা যায়। এটি খুলে আপনি ভিডিও কিংবা ফটো তুলতে পারেন, কিন্তু ওই হালকা স্নো আর হাওয়ার জন্য ভেতরটায় প্রচুর ঠান্ডা হয়ে যাচ্ছিল। আর ট্রেনের মধ্যে তো হিটার চলছেই। সিটগুলি খুবই কমফোর্টেবল আর প্রত্যেকটি সিটের কাছে রয়েছে একটি করে ম্যাপ। আর এই যে জানালাটা এভাবে খুলে আপনারা ভিউ দেখতে পারেন। দেখুন ক্রিবও আমার সঙ্গে এই জানালার কাছে চলে এসছে। আর এই বাথরুমটা হলো ফ্লাইটেরই মতো, ফ্লাইটের থেকে একটু বড়। আর ট্রেনটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ট্রেনের সামনে থাকলেও এর ভালো ভিউ দেখা যায়। দেখুন এত পরিমাণে বরফ জমিয়ে রেখেছে যাতে নিচে না নেমে আসে, সেই জন্য এরকম ব্যবস্থা রয়েছে। ট্রেনের বড় বড় সিটগুলো যেখানে রয়েছে সেখানে কিন্তু হিটারের ব্যবস্থা, কিন্তু এখানে হিটারে না চলার জন্য ঠান্ডা। তো ক্রিবও এইখানেই বসবে। আসলে ও এখানে এই জানালাতে ভিউ দেখতে দেখতে লাফাতে পারবে, সেই জন্য। দেখুন উফ, অসাধারণ ভিউ। এইসব স্টেশনগুলোতে অনেকেই নামছে দেখছি স্কেটিং করার জন্য। পুরো স্টেশন থেকে কোথাও কোথাও দেখতে পাচ্ছিলাম ওই ইগলু করা রয়েছে। আমরা সব স্টেশনগুলোতে নামছি না, কারণ আমাদেরকে আজকেই আবার বাড়ি ফিরতে হবে। দুদিনের সময় মতো ট্রেন ধরতে পারি, এই জন্য আমরা কোথাও নামছি না। তবে প্রতিটি স্টেশনে নামা যায়, আবার পরের ট্রেন আপনি ধরতে পারেন। আর দেখুন এই বরফের মধ্যে হালকা রোদ পড়ার জন্য এর সৌন্দর্য কিন্তু আরও 4 গুণ বেড়ে গেছে। কি ভীষণ সুন্দর দেখতে লাগছে। আর ইটালির মিলানে খুব একটা স্নোফল হয় না, সেভাবে বরফ দেখা হয় না। আর ইউকেতে থাকাকালীন স্নোফল হয়নি তখন। আর আমি দেখেছিলাম সাউথ কোরিয়াতে থাকাকালীন ওখানে প্রচুর পরিমাণে স্নোফল হতো। আর এখানে সব লেকগুলোই ফ্রোজেন হয়ে রয়েছে। আর এদিকটা রোদও বেরিয়েছে বলে জানালাটা খুলে মুখটা বাড়িয়ে দিলাম। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই সূর্যের তাপ মুখে নিতে বেশ ভালো লাগছিল। এই যে আমরা এসে গেছি সেন্ট মরিস স্টেশন। নামার পরেই অনুভব করি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, প্রায় কাঁপুনি দেওয়ার মতো। ক্রিব ছাড়া সুব্রত আর আমার ওই শীতের জ্যাকেটগুলো প্রচণ্ড ভারী বলে আমরা আনিনি। এখানে এসে মনে হচ্ছে আনলে ভালো হতো। আর স্টেশন থেকে দেখুন সুন্দর একটা দৃশ্য। তিরানোতে 500 মিটার, তারপরে আমরা এসেছি 2300 মিটার উপরে। স্টেশনেই রয়েছে ম্যাপ, তো আমরা প্রায় 500 থেকে 2300 মিটার উপরে এসেছি। ব্রেকফাস্টও করা হয়নি, তো আমরা এখানে ব্রেকফাস্ট আর সঙ্গে কফি নিয়েছিলাম। ক্রিবকে তো প্রচণ্ড শীত পাচ্ছিল, ওর অবশ্য সব ব্যবস্থা রয়েছে, ওই স্টলারের কম্বলটা আনা হয়নি। তো চলুন খাওয়া দাওয়ার পরে এবারে সেন্ট মরিসটা দেখে নিই। এখন এখানে আমরা যাচ্ছি লিফটে করে ওপরে ভিউ দেখার জন্য। ওপর থেকে এই সেন্ট মরিসের লেক আর পাহাড়টা কেমন লাগে সেটার জন্য এখানে ভিউ পয়েন্ট করা রয়েছে। দেখুন অসাধারণ সুন্দর দেখতে। এখানে এসে দুজন বাঙালিদের সঙ্গেও পরিচয় হয়ে গেছিল।
আর ক্রিভেস ট্রলারে আমরা এই বর্ষার কভারটা দিয়ে দিয়েছিলাম যাতে হাওয়া না লাগে। প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল, -2 এর মতো তাপমাত্রা ছিল, কিন্তু হাওয়াতে আরও বেশি ঠান্ডা লাগছিল। আমার সত্যি এইসব জিনিস প্রচণ্ড ভালো লাগে, তাই জন্য আমি সুপার এক্সাইটেড। আর এই লেক আর পাহাড়ের মধ্যে দিয়ে হাঁটবো। আর দেখুন এখানে ছোট ছোট জায়গাও করা রয়েছে বসার জন্য। সেন্ট মরিজ হলো সুইজারল্যান্ডের এনাগাদিন উপত্যকার একটি বিলাসবহুল রিসর্ট শহর। সত্যি বিলাসবহুলই বটে। আমরা যেখানে ব্রেকফাস্ট করলাম ওটা খুবই এক্সপেন্সিভ ছিল। এখানে রয়েছে সব বিলাসবহুল হোটেল, রিসর্ট। এখানে রয়েছে বোট, জাহাজের গ্যারেজ। সকালে আমাদের এত তাড়াতাড়ি ট্রেন থাকায় খাওয়ার আর প্যাক করার কোনো সময় ছিল না। সেন্ট মরিজ 2 বার শীতকালীন অলিম্পিক আয়োজন করেছে। আর এখানে এই লেকের অর্ধেক অংশ বরফ গলে গেছে আর অর্ধেক এখনো বরফ ভর্তি রয়েছে। আর এই লেকটিকে সেন্ট মরিজ লেক বা লেজা দে সান মরিজান বলা হয়। এটি হলো একরকম হলিডে রিসর্ট এবং অ্যালপিন উইন্টার ট্যুরিজমের জন্মস্থান। প্রচণ্ড শীতেও এই লেকের চারপাশে হাঁটতে আমাদের ভীষণ মজা লাগছে। সুব্রত এখন এই ছোটবেলার স্মৃতি মনে করে বরফ নিয়ে খেলতে শুরু করেছে। যে বরফটা ছোঁয়ার পর কেমন জাম্প করে করে যাচ্ছে। আর এই যে রাস্তা যেতে যেতে প্রথমে দেখলাম এই জিনিসটা কি, কনফিউজ ছিলাম। তারপর দেখলাম এটা ডাস্টবিন। শীত, স্নোফল, বৃষ্টি হওয়ার জন্য এভাবেই বানানো। এই লেকের চারপাশে হাঁটতে হাঁটতে দেখুন খুব সুন্দর সুন্দর ছোট ছোট ব্রিজ করা রয়েছে। আর লেকের মধ্যে প্রচুর পরিমাণে হাঁস রয়েছে। এসব দেখে আমি তো পুরো পাগল হয়ে উঠেছিলাম। আর ওই দূরে রয়েছে চার্চ, আর ওইখান থেকেই ঘন্টার আওয়াজটা আসছে। আর সুব্রত জলে নেমে ওই জলটায় হাত দিতে গেল, জলটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তারপরে দেখলাম দুজন বাচ্চা খেলতে খেলতে ওই জল খাচ্ছে। সুব্রত জিজ্ঞেস করলো জলটা তো প্রচণ্ড ঠান্ডা, তো বললো আমরা খেলতে খেলতে হাঁপিয়ে গিয়েছিলাম, আমাদের ঠান্ডা জলটাই ভালো লেগেছে। আর এই যে এই চার্চটা থেকেই ঘন্টার আওয়াজটা পাওয়া যাচ্ছিল। সেন্ট মরিচে এখন বসন্তকাল, কিন্তু মনেই হচ্ছে না যে শীত ছাড়া আরও কিছু অন্যের অস্তিত্ব আছে। এখানে প্রায় সারা বছরই তুষারপাত হয়। সেন্ট মরিচের এই লেকটি শীতকালে ফ্রোজেন লেকে পরিণত হয়। আর এই হিমায়িত লেকের মধ্যে পোলো, ক্রিকেট, এমনকি ঘোড়া দৌড়ের আয়োজন করা হয়। এখানে আউটডোর অলিম্পিক আইস রিঙ্ক, বিশ্ব চ্যাম্পিয়নশিপ, ববস্লেড রান, ক্রেস্টা রানেরও আয়োজন করা হয়। সেন্ট মরিচের আরও এলাকাগুলির মধ্যে কোভোগিলা, দিয়া ভালেজা, কোভাস, এইসব এলাকাগুলিতে ক্রস কান্ট্রি স্কি ট্রেইল রয়েছে। বরফের রাস্তা তো একটু স্লিপারি, এখান থেকে শুরু হয়েছে বরফেরই রাস্তা। আর দেখুন বাচ্চাটা কেমন একটা বড় বরফের স্তূপ তুলে নিয়ে আসছে। ক্লান্ত হয়ে গেছিস? না না, ভিউ দেখছি। এই পাইন গাছের জঙ্গলেই কাঠের তৈরি বিভিন্ন ধরনের জন্তুর ডিজাইন করা রয়েছে। এখান থেকে আরও উপরে গেলে ওই ক্রিস্টা রানের জাংশন রয়েছে, ওখান থেকে ওই ক্রিস্টা রানের রাইডগুলো শুরু হয়। আর এখানে প্রচুর পরিমাণে স্নো ছিল, তো আমরা ক্রিবকে উঠিয়ে একটু স্নোতে খেললাম। ক্রিবকে ঘুম থেকে তোলার পর ওখানে ছেড়ে দেওয়ার পর ওর এত ঠান্ডা লেগেছে, ও বরফটা তো হাত দিতে পারছে না। জুন জুলাইয়ের সময় বৃষ্টি হওয়ার পরে এই বরফগুলো গলে যায়, তখন অনেকটাই তৃণভূমি সবুজ আকারে ধারণ করে। পাইন গাছের পরিবর্তন হয় না, তবুও পাইন গাছগুলো বরফ ছাড়া অবস্থায় দেখতে পাওয়া যায়। আর লেকের এই পাশটাতে ওপর দিকে উঠলে গ্রাম রয়েছে। এখানে জলের মধ্যে বরফগুলো জমে কেমন ডিজাইন তৈরি হয়েছে দেখুন।
গ্রাম থেকে বার্নিনা এক্সপ্রেসের খুব অসাধারণ ভিউ দেখতে পাওয়া যায়। আর ওই টাউনের ভেতরে গেলে শপিং স্ট্রিটও রয়েছে এবং বড় বড় রেস্তোরাঁও, বড় বড় হোটেল, বিলাসবহুল জিনিসপত্র রয়েছে। আর এখানে ঘোড়ার রেস বা পোলো খেলা হয় বলে ঘোড়ার আস্তাবল প্রচুর দেখা যায়। আর এইখান দিয়ে উপর দিয়ে উঠলে পুরো সেন্ট মরিজের ভিউ দেখা যায়। সুইজারল্যান্ডের ফ্ল্যাগের সামনে একটি বড় চেয়ারের মতো রাখা হয়েছে, ওখানে ফটো তোলার জন্য। আর ওই দূর থেকে দেখা যাচ্ছে বার্নিনা এক্সপ্রেসের স্টেশন। এখন ঘড়িতে 3:30 4টার মতো বাজে। সুব্রতরা নিচেই ছিল। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।